স্বামীজির গুরুভাই স্বামী তুরীয়ানন্দের কাছ থেকে একটি ঘটনা জানা যায়। বিদেশ যাবার কিছুদিন আগে আবু রোডে স্বামীজি তুরীয়ানন্দকে বলেছিলেন, হরিভাই, আমি এখনো তোমাদের তথাকথিত ধর্মের কিছুই বুঝি না। বলতে বলতে স্বামীজির মুখে গভীর বিষাদের ছায়া নেমে এসেছিল। নিজের বুকের ওপর হাত রেখে তিনি বললেন, কিন্তু আমার হৃদয় খুব বেড়ে গেছে এবং আমি অপরের ব্যথায় ব্যথাবোধ করতে শিখেছি। বিশ্বাস করো, আমার তীব্র দুঃখবোধ জেগেছে। স্বামীজির কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো, চোখ দিয়ে জল পড়তে লাগলো। তুরীয়ানন্দ স্তম্ভিত। তার মনে হলো, বুদ্ধও কি ঠিক এমনই অনুভব করেননি আর এমনই কথা বলেননি? তুরীয়ানন্দ যেন পরিষ্কার দেখতে পাচ্ছিলেন জগতের দুঃখে স্বামীজির ভেতরটায় তোলপাড় হয়ে যাচ্ছে। তার হৃদয়টা যেন প্রকাণ্ড একটা কড়াই, সেখানে তিনি যেন এমন একটা মলম তৈরি করতে চাইছেন জগতের সমস্ত দুঃখ যাতে দূর হয়ে যাবে। স্বামীজি নিজেকে শ্রদ্ধা করতেন নিজের দেশ ও জাতিকে। সঙ্গে সঙ্গে চাইতেন ভারতবর্ষের প্রতিটি মানুষই আত্মমর্যাদাবোধে প্রতিষ্ঠিত হোক। বিদেশে যাওয়ার আগে আরেকটি ঘটনা। আবু রোড স্টেশনে গাড়িতে বসে আছেন স্বামীজি। গাড়ি ছাড়তে তখনও দেরি। গাড়ির কম্পার্টমেন্টে বসেই তার সঙ্গে গল্প করছেন আর এক বাঙালি অনুরাগী। এমন সময় এক ইউরোপিয়ান টিকিট চেকার এসে সেই ভদ্রলোকটিকে নেমে যেতে বললেন। সেই ভদ্রলোকও রেল কর্মচারী। তিনি সাহেবকে বোঝাতে চেষ্টা করলেন যে তিনি নিয়ম বিরুদ্ধ কিছু করেননি। সাহেব তা শুনতে চাইলেন না। ফলে দুজনের তর্ক বেঁধে গেল। তর্ক যখন বেড়ে উঠেছে তখন স্বামীজি মধ্যস্থতা করবার চেষ্টা করলেন। সাহেব ভেবেছিলেন স্বামীজি সামান্য সন্ন্যাসী, তাই তিনি ধমক দিয়ে উঠলেন, তুম কাহে বাত করতে হো? এবার স্বামীজি গর্জে উঠলেন, তুম বলছো কেন? ঠিকমতো ব্যবহার করতে জানো না? তুমি ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাসের প্যাসেঞ্জারদের দেখাশোনা করে থাকো আর লোকের সঙ্গে ব্যবহার করতে জানো না? আপ বলছো না কেন? বেগতিক দেখে সাহেব এবার ইংরেজিতে বললেন, দুঃখিত, আমি এই ভাষাটা ভালো জানি না। আমি শুধু এই লোকটাকে। স্বামীজির সহ্য হলো না। কথা শেষ করতে না দিয়েই তিনি তীব্র কণ্ঠে বলে উঠলেন, তুমি এই বললে হিন্দি ভাষাটা ভালো জানো না, এখন দেখছি তুমি তোমার নিজের ভাষাটাও ভালো জানো না। লোকটা বলছো কাকে? উনি একজন ভদ্রলোক। স্বামীজি সাহেবটিকে বললেন যে তার এই দুর্ব্যবহারের কথা তিনি তার উপরওয়ালাকে জানাবেন। ভয় পেয়ে সাহেবটি তখন সুরসুর করে সরে পড়লেন। চারদিকে তখন ভিড় জমে গেছে। স্বামীজির সঙ্গে ওই বাঙালি ভদ্রলোকও ছাড়াও ছিলেন মুন্সি জগমোহন লাল। সাহেব চলে গেলে পর জগমোহন লালের দিকে ফিরে স্বামীজি বললেন, ইউরোপীয়দের সঙ্গে ব্যবহার করতে গেলে আমাদের কি চাই দেখেছ? এই আত্মসম্মান জ্ঞান। আমরা কে, কি দরের লোক না বুঝে ব্যবহার করাকেই লোকে আমাদের ঘাড়ে চড়তে চায়। সবসময় অন্যের নিকট নিজের মর্যাদা বজায় রাখা চাই। তা না হলেই তারা আমাদের তুচ্ছ তাচ্ছিল্য ও অপমান করে। এতে দুর্নীতির প্রশ্রয় দেওয়া হয়। শিক্ষা ও সভ্যতায় হিন্দুরা জগতের কোনো জাতির চেয়ে হীন নয়, কিন্তু তারা নিজেদের হীন মনে করে বলেই একটা সামান্য বিদেশিও আমাদের লাথি ঝাঁটা মারে আর আমরা চুপ করে তা হজম করি। ভারতবর্ষের মানুষকে স্বামীজি শিখিয়েছিলেন নিজের দেশ ও সংস্কৃতিকে কিভাবে শ্রদ্ধা করতে হয়। বিদেশে পাশ্চাত্য সভ্যতার বৈভবের মুখোমুখি দাঁড়িয়ে তার মনে কোনো হীনমন্যতা বোধ জেগে ওঠেনি, কারণ তিনি অনুভব করেছিলেন জগতের জন্য পাশ্চাত্যের জড় সভ্যতার চেয়ে ভারতের আধ্যাত্ম সভ্যতার প্রয়োজন কোনো অংশে কম নয়, বরং বেশি। তাই ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের মহিমা তিনি ঘোষণা করেছেন সগর্বে, উচ্চস্বরে, দৃঢ় প্রত্যয়ের সঙ্গে। তার ওই দৃঢ় প্রত্যয় এবং সাহসী মনোভাবের জন্যেই পাশ্চাত্যের হাজার হাজার মানুষ ভারত ও ভারতীয় সভ্যতার প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠেছিল। ধর্ম মহাসভায় বিশ্ববাসীর কাছে কোন রূপে তিনি প্রতিভাত হয়েছিলেন তার নমুনা হিসেবে উপস্থিত করা যেতে পারে অ্যানি বেসান্তের বর্ণনা। অ্যানি বেসান্ত বলেছেন, শিকাগোর ঘন আবহাওয়ার মধ্যে জ্বলন্ত ভারতীয় সূর্য
সিংহতুল্য গ্রীবা ও মস্তক, অন্তর্ভেদী দৃষ্টি, স্পন্দিত ওষ্ঠ, চকিত দ্রুত গতি, কমলা ও হলুদ রঙের পোশাকে পরমাশ্চর্য ব্যক্তিত্ব। স্বামী বিবেকানন্দ সম্বন্ধে আমার প্রথম প্রতিক্রিয়ার রূপ এই। ধর্ম মহাসভার প্রতিনিধিদের জন্য নির্দিষ্ট কক্ষে যখন আমি তাকে প্রথম দেখলাম, সন্ন্যাসী তার পরিচয় নিশ্চয়ই, কিন্তু সৈনিক সন্ন্যাসী তিনি। প্রথম দর্শনে বরং সন্ন্যাসীর চেয়ে সৈনিকই বেশি মনে হয়। মঞ্চ থেকে যখন নেমে এসেছেন, দেশ ও জাতির গর্বে ফুটে আছে দেহের রেখায় রেখায় পৃথিবীর প্রাচীনতম ধর্মের প্রতিনিধি। পরিবেষ্টিত হয়ে আছেন কৌতূহলী অনির্বচনীয় দ্বারা, যারা কোনো মতেই নিজেদের দাবি ত্যাগে প্রস্তুত নয়। তারা যেন বলতে চায় তিনি যে সুপ্রাচীন ধর্মের প্রতীক পুরুষ, সেই ধর্ম আশেপাশে সমবেত ধর্মসমূহের মহিমার চেয়ে হীনতর। কিন্তু না, তা হবার নয়। ধাবমান ও উদ্ধত্ত পশ্চিম দেশের কাছে ভারত যতক্ষণ তার এই বাণীবহ সন্তান বর্তমান আছে, ততক্ষণ লজ্জিত থাকবে না। ভারতের বাণীকে তিনি বহন করে এনেছেন, ভারতের নামে তিনি দাঁড়িয়েছেন। সকল দেশের মধ্যে রানীর মতো যে দেশ থেকে তিনি এসেছিলেন, তার মর্যাদার কথা স্মরণ রেখেছিলেন এই চারণ সন্ন্যাসী। প্রাণবন্ত, শক্তিধর, নির্দিষ্ট উদ্দেশ্যে স্থির স্বামী বিবেকানন্দ পুরুষদের মধ্যে পুরুষ, নিজেকে উত্তোলন করার সামর্থ্য সম্পন্ন চরিত্র।